একটি নবজাতক জন্মের পর পেটে বা তলপেটে বা কুচকির দিকে ফুলে উঠছে, কি কি কারণে এটা হয়? মানে আমাদের পেডিয়াট্রিক সার্জারি কন্ডিশনগুলো যদি আমরা ডিসকাস করি, প্রথম 1, 2, 3-এর মধ্যে এই কন্ডিশনটা আসবে। তো এটা বেসিক্যালি একটা হার্নিয়া বা মলদ্বারের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে, এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? বিশেষত ছেলেদের যে খাদ্যনালীর পায়ুস্থল বা মলদ্বারটা নেই, জন্ম থেকেই নেই, ওখানটা পুরোটাই ব্লকড। সবুজ বমি বা এই ধরনের সমস্যায় অনেক অভিভাবকরা চিন্তিত থাকেন। কোনো বাচ্চা, বিশেষত সদ্যজাত শিশুতে যদি সবুজ রঙের বমি হয়, আমাদের মেডিকেল সায়েন্সে যেটা লেখা আছে, ইট শুড বি কনসিডার্ড সার্জিক্যাল আনলেস প্রুভড আদারওয়াইজ। জন্মগত ত্রুটির কারণে ঠোঁটটা হয়তো কাটা, ওপরের ঠোঁট বা নিচের ঠোঁট কাটা। সো সেটা ট্রিটমেন্ট ডিপেন্ড করে বাচ্চা। দর্শক বন্ধু, একটি নবজাতক জন্মের পর তার শরীরে এমন কিছু জন্মগত ত্রুটি থাকতে পারে যেটা সঠিক সময়ে চিকিৎসা না হলে পরবর্তীতে একটা ভয়ানক জটিলতা তৈরি হতে পারে। অনেক শিশু কিছু ত্রুটি নিয়ে জন্মাচ্ছে, কিংবা পরবর্তীতে এমনও হচ্ছে যে কিছু নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। নবজাতক হোক কিংবা ছোটদের, এই সমস্ত নানা সমস্যায় একটা বড় ভূমিকা পালন করে থাকেন একজন পেডিয়াট্রিক সার্জন বা নিউবর্ন সার্জন। আজকের পর্বে আমরা ডক্টর অনলাইনে পেয়েছি আমাদের সঙ্গে নারায়ণ হসপিটাল হাওড়ার বিশিষ্ট চিকিৎসক, পেডিয়াট্রিক সার্জন, নিউবর্ন সার্জন ডক্টর গৌতম চক্রবর্তীকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। অনেক সময় নবজাতকের ক্ষেত্রে দেখা যায় যে সবুজ বমি হচ্ছে, কখনো দেখা যায় পেটে বা তলপেটের আশেপাশের কোনো অংশে কুচকিতে কোথাও ফুলে উঠছে, সেটা কিসের সমস্যা, তার চিকিৎসা কি, কিংবা এমন অনেক সময় হয় মলদ্বার যে তার ছিদ্র সেটাও বন্ধ হয়ে যাচ্ছে কিংবা সেটা বন্ধ হয়ে রয়েছে। এই জাতীয় নানা সমস্যা তো আছেই, কিন্তু একজন পেডিয়াট্রিক সার্জন তার ঠিক কি ভূমিকা, কোন সমস্যায় অভিভাবকরা তার শিশুকে নিয়ে একজন পেডিয়াট্রিক সার্জনের কাছে যাবেন, চিকিৎসা করাবেন, সেটা আমাদের জানতে হবে। সেই সমস্যাগুলো এবং তার সমাধান জানা থাকলে আপনাদের সুবিধা হবে আপনার নবজাতককে বা আপনার শিশুর চিকিৎসা করাতে এবং তাকে দ্রুত সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। আজকের পর্বে আমরা এই বিষয়ে আলোচনা করব। স্যার, আমরা শুরুতে আপনার কাছে একেবারে চলে আসছি যে আমরা তো বিভিন্ন সমস্যা গুলো নিয়ে আলোচনা করব একে একে, কিন্তু তার আগে আপনি একটু বলুন যে যারা দর্শক বন্ধুরা শুনছেন, যে একজন পেডিয়াট্রিক সার্জন বা নিউবর্ন সার্জন তিনি কোন কোন রোগের ক্ষেত্রে, কেন অভিভাবকরা কখন আপনার কাছে আসবেন? কি কি কন্ডিশন আমরা ম্যানেজ করি সেটাকে যদি আমাদের দুটো ভাগে ভাগ করতে হয়, তাহলে আমি বলবো একটা নবজাতক বা নিউবর্ন কন্ডিশনগুলো, একটা নন নিউবর্ন কন্ডিশন, নিউবর্ন এজের বাইরে যে কন্ডিশনগুলো আমরা ম্যানেজ করে থাকি। তো নিউবর্ন কন্ডিশনগুলোর মধ্যে মূলত যে কন্ডিশনগুলো আমরা সার্জিক্যালি ট্রিট করে থাকি, সেগুলোকে আমরা বার্থ ডিফেক্ট বা কনজেনিটাল ডিফেক্ট বলে থাকি। যেরকম ধরুন মলদ্বারের অনুপস্থিতি, খাদ্যনালী সঠিকভাবে তৈরি হয়নি, ফুড পাইপ সঠিকভাবে তৈরি হয়নি, পেটে ইনফেকশন হয়ে খাদ্যনালীতে ব্লকেজ দেখা দিয়েছে বা খাদ্যনালীতে ফুটো হয়ে গেছে, খাদ্যনালীর বেড থেকে বুকের ওপর উঠে গেছে, একটা ডায়াফ্রামেটিক হার্নিয়া বলে, তালু কাটা বা ঠোঁট কাটা, মেরুদণ্ডের ত্রুটি, এগুলো কমন, যেগুলো নবজাতক শিশুদের কন্ডিশনগুলো আমরা ম্যানেজ করি। এছাড়াও অন্য গ্রুপটা যদি আমরা পেডিয়াট্রিক গ্রুপটাকে যদি দেখে থাকি, তাহলে সেটাকে আবার ইমার্জেন্সি, নন ইমার্জেন্সিতে ভাগ করা যায়। মানে হঠাৎ পেটে ব্যথা হলো, সেটা অ্যাপেন্ডিসাইটিস থেকে হতে পারে, ডায়াবেটিকুলাইটিস থেকে হতে পারে, পেটের ইনফেকশন থেকে হতে পারে, গলব্লাডারের পাথর থেকে হতে পারে, সেটা অ্যাক্সিডেন্ট, ট্রমা, বাচ্চারা অ্যাক্সিডেন্ট বা চোট লাগাটা খুবই কমন, খেলতে গিয়ে পড়ে গেল, সিঁড়ি থেকে পড়ে গেল, কেউ লাথি মেরে ফেলে দিল, সেখান থেকে বিভিন্ন ধরনের ট্রমা, ইন্টারনাল এক্সটার্নাল ট্রমা, সেগুলো প্লাস সিস্টেমিক অনুযায়ী যদি দেখি, বুকে ইনফেকশনের, বুকে পুজ জমা, লাংসের টিউমার, লাংসের সিস্ট, পেটের ইনফেকশন, ইউরোলজিক্যাল সমস্যা বাচ্চাদের মধ্যে খুব কমন, হার্নিয়া, আনডিসেন্ডেড অন্ডকোষের অনুপস্থিতি, পেচ্ছাপ করছে না বাচ্চা, টিপ থেকে সেটা নিচ থেকে পেচ্ছাপ হচ্ছে, হাইপোস্পেডিয়া, সেগুলো খুব কমন কন্ডিশন। প্লাস এছাড়াও আরেকটা পয়েন্ট যেটা আমি এমফাসাইজ করতে চাই এখানে, সেটা হলো পেডিয়াট্রিক ক্যান্সারস। আমরা যেহেতু নারায়ণ একটা ডেডিকেটেড ক্যান্সার কেয়ার সেন্টার, আমরা কিন্তু এখানে রিজনেবল নাম্বার অফ পেডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টকেও পাই। এবং কমন ক্যান্সারগুলো বাচ্চাদের বলতে গেলে যেটা আমরা ট্রিটমেন্ট করে থাকি, সেগুলো হলো কিডনি ক্যান্সার, মেয়েদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার, ছেলেদের ক্ষেত্রে টেস্টিকুলার বা অন্ডকোষের ক্যান্সার, লিভারের ক্যান্সার, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ক্যান্সার, মাংসপেশির ক্যান্সার। তো এই সকল একটা বিশাল বড় স্পেকট্রাম আছে আমাদের সিস্টেমিক, নিউবর্ন, নন নিউবর্ন নিয়ে। এই সবকটাই জেনারেলি আমরা পেডিয়াট্রিক এবং নিওনেটাল সার্জন হিসেবে ম্যানেজ করে থাকি সার্জিক্যালি। স্যার, এবার আমরা একটু ছোট ছোট কয়েকটা বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে যে যখন ওই পেটে বা তলপেটে বা কুচকির দিকে ফুলে উঠছে, অভিভাবকরা বুঝতে পারছেন না কি করবেন, কার কাছে যাবেন, এটার কি চিকিৎসা এবং কি কি কারণে এটা হয়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, কারণ এটা খুব কমন একটা কন্ডিশন। মানে আমাদের পেডিয়াট্রিক সার্জারি কন্ডিশনগুলো যদি আমরা ডিসকাস করি, প্রথম 1, 2, 3-এর মধ্যে এই কন্ডিশনটা আসবে। তো এটা বেসিক্যালি একটা হার্নিয়া,
হার্নিয়া বিভিন্ন জায়গায় হতে পারে, নাভিতে হতে পারে। সব থেকে কমন হার্নিয়া হলো ইঙ্গোনাল হার্নিয়া, যেটা তলপেটে প্রাইভেট পার্টের ডান দিকে বা দিকে বা কখনো কখনো দুদিকেই দেখা দিতে পারে। তো হার্নিয়াতে যেটা হয় সেটা হলো খাদ্যনালীর একাংশ বা পেটের ভেতরে চর্বি যেটা থাকে ওমেন্টাম বলি সেটা, এবং মহিলাদের ক্ষেত্রে খাদ্যনালীর পাশাপাশি ওভারি বা ডিম্বাশয়ের অংশ সে হার্নিয়া দিয়ে বেরিয়ে আসতে পারে। তো বেসিক্যালি একটা জন্মগত ত্রুটি থাকে যাতে খাদ্যনালীটা বেরিয়ে চলে আসে। যখনই বাচ্চা কান্নাকাট, মা বাবা যেটা এসে বলে আমাদের যে তার বাচ্চা যখনই কাঁদছে তখনই দেখলাম সেখানে একটা কিছু ফুলে উঠছে, আবার পর মুহূর্তে 5-10 সেকেন্ড পরে দেখলাম সেটা কিছু নেই, নর্মাল হয়ে গেল। তো সেটাই হার্নিয়া, বাচ্চা যখনই কাঁদছে সেটা বেরিয়ে আসছে, জায়গাটা ফুলে উঠছে, বাচ্চা নর্মাল হয়ে গেছে, আবার ঢুকে গেল, সেটা নর্মাল হয়ে গেল। তো ইঙ্গোনাল হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া মানে নাভিতে যেটা হচ্ছে সেটা ছোট বাচ্চার ক্ষেত্রে থাকতেই পারে। জেনারেলি ওটা দেখা গেছে ইনফ্যান্টাইল, মানে 1-1.5 বছর 2 বছরের মধ্যে ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, কিছু করতে হয় না। বাট ইঙ্গোনাল বা তলপেটে যে হার্নিয়াটা হচ্ছে সেটাকে কিন্তু আমাদের সার্জিক্যালি বা অপারেশন করে ঠিক করতে হয়, সেটা কোনো মেডিকেল ট্রিটমেন্ট অ্যাভেলেবল নয়। খাদ্যনালীর একটা অংশ সেখানে ফেসে গিয়ে সেটা একটা গুরুতর ইমার্জেন্সি সৃষ্টি করতে পারে। তো আমরা ইঙ্গোনাল হার্নিয়া হলে আমরা মা বাবাদের কাউন্সিলিং করে থাকি যে যত তাড়াতাড়ি সম্ভব ওটা কিন্তু অপারেশন করে ঠিক করতে হবে, মেডিসিনে চেষ্টা করবেন না। আচ্ছা, এবার স্যার অনেক সময় মলদ্বারের ত্রুটি হয়, যে মলদ্বারের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে, এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? মেডিকেল টার্মে এটাকে আমরা ইমপারফোরেট এনাস বা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলে থাকি। মানে কিছু কিছু সদ্যজাত শিশুদের দেখা যায়, বিশেষত ছেলেদের, যে খাদ্যনালীর পায়ুস্থল বা মলদ্বারটা নেই, জন্ম থেকেই নেই, ওখানটা পুরোটাই ব্লকড। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ফিডিং আমরা কি করে শুরু করবো? বাচ্চা যদি পটি না করে ফিডিং শুরু করা যাবে না। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে বাচ্চার পেট ফুলে যাচ্ছে, পটি হচ্ছে না স্বাভাবিকভাবে, বাচ্চার ফিডিং শুরু করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সার্জেনদের ইন্টারভিন করতে হয়। আমরা টেম্পোরারি পেটের উপর থেকে একটা পটির জন্য বাইপাস করি, যেটাকে আমরা কলোস্টমি বলি। সেই কলোস্টমির মাধ্যমে বাচ্চা পটি করে, ধরুন 2-3 মাস বাচ্চা ওয়েট গেইন হয়, বাচ্চার মার সাথে বন্ডিংটা হলে তারপর সেকেন্ড স্টেজে আমরা কি করি, যে নিচে যেখানে নর্মাল পায়খানার রাস্তা হওয়ার কথা সেটাকে আমরা অপারেশন করে সৃষ্টি করি, এবং তার থেকে 2-3 মাস বাদে ওপরে যে বাইপাসটা করেছিলাম আমরা সেটাকে আমরা বন্ধ করে দিই। তো সেটা একটা ধাপে ধাপে করতে হয় আমাদের অ্যানাটমি, বাট সার্জারি ট্রিটমেন্ট। ঠিক, সার্জারি ট্রিটমেন্ট। আরেকটা সমস্যা হয় স্যার, ওই আপনি যেটা বলছিলেন যে সবুজ বমি বা এই ধরনের সমস্যায় অনেক অভিভাবকরা চিন্তিত থাকেন। কোনো বাচ্চা, বিশেষত সদ্যজাত শিশুতে যদি সবুজ রঙের বমি হয়, আমাদের মেডিকেল সায়েন্সে যেটা লেখা আছে, ইট শুড বি কনসিডার্ড সার্জিক্যাল আনলেস প্রুভড আদারওয়াইজ। মানে ধরে নিতে হবে যে বাচ্চার কোনো সার্জিক্যাল সমস্যা হয়েছে, যদি না তুমি অন্য কিছু প্রমাণ করতে পারো। তো কিছু কিছু কমন কন্ডিশন যেগুলো আমরা নবজাতক শিশুদের দেখে থাকি, যে খাদ্যনালী সঠিকভাবে তৈরি হয়নি, যে খাদ্যনালীর একটা অংশ তৈরি হয়ে বাকিটা বন্ধ হয়ে গেল, যেটাকে আমরা অ্যাট্রেসিয়া বলি, বা খাদ্যনালীর একটা অংশ ঘুরে গেছে, যেটাকে আমরা ম্যালরোটেশন বলি, বা খাদ্যনালীতে ইনফেকশন হয়ে খাদ্যনালীর এক অংশ আরেক অংশের সাথে জড়িয়ে গিয়ে অ্যাডেসিভ একটা অবস্ট্রাকশন হচ্ছে। তো প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু সার্জিক্যালি ট্রিটমেন্ট করার কন্ডিশন। হ্যাঁ, বাচ্চাকে আগে মেডিসিন বা স্যালাইন আইভি ফ্লুইড দিয়ে স্টেবিলাইজ করতে হবে, স্টেবিলাইজ করে, বা ট্রিটমেন্ট কিন্তু প্রত্যেকটা কন্ডিশনেরই সার্জিক্যাল। এবং নিউবর্ন সার্জনকে যত তাড়াতাড়ি, কারণ এই সব ক্ষেত্রে এই সময়টা খুব মূল্যবান, যে আমি এখান থেকে ওখানে গেলাম, ওখান থেকে এখানে গেলাম, পেডিয়াট্রিক সার্জনের সময়টা খুব মূল্যবান। তো নির্দিষ্ট সময় আমাদের কাছে এলে কিন্তু এই কন্ডিশনগুলোর আউটকাম বা প্রগনোসিস যথেষ্ট ভালো। আরেকটা বিষয় স্যার, অনেক সময় দেখা যায় জন্মগত ত্রুটির কারণে ঠোঁটটা হয়তো কাটা, ওপরের ঠোঁট বা নিচের ঠোঁট কাটা, এবং নবজাতক সেভাবেই জন্ম নিয়েছে। সেই সমস্যা আপনারা তো বলেন যে আধুনিক চিকিৎসায় সেগুলো সারিয়ে তোলা সম্ভব। অভিভাবকরা কখন আপনাদের কাছে আসবেন এবং এই এই সমস্যা থেকে মুক্তির উপায়টা তাহলে কি? হ্যাঁ, সেটা দেখতে হবে যে আমাদের কিছু কিছু বাচ্চা শুধু ঠোঁট কাটা থাকে, তালু নর্মাল থাকে, কিছু কিছু বাচ্চার তালু কাটা থাকে, ঠোঁট নর্মাল থাকে, আবার কিছু কিছু বাচ্চার তালু ঠোঁট দুটোই কাটা থাকে। সো সেটা ট্রিটমেন্ট ডিপেন্ড করে বাচ্চার এজ কতটা হয়েছে, ওয়েট কতটা হয়েছে। আগে যেমন বলা হতো যে ঠোঁট কাটা হলেও আমাদের মোটামুটি 8-10 কেজির জন্য ওয়েট করতে হয়, এখন সেটা আমরা ওয়েট করি না, সেটা আমরা মোটামুটি 6 কেজি তো সেই অপারেশন করছি। হ্যাঁ, এ সকল বাচ্চাদের সাথে সাথে অন্যান্য সিস্টেমিক প্রবলেম থাকে, কিছু কিছু বাচ্চা হার্টের সমস্যা থাকে, তো সেগুলোকে আমাদের দেখতে হয়, সেগুলোকে রুল আউট করলে। আদারওয়াইজ হেলদি বাচ্চা যদি হয় তাহলে এই ঠোঁট এবং তালুকাটা প্রত্যেকটা অপারেশন কিন্তু মোটামুটি 6 মাস থেকে 18 মাস, মানে হাফ ইয়ার থেকে 1.5 ইয়ারের মধ্যে জেনারেলি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কমপ্লিট করে দিয়ে থাকি। আচ্ছা স্যার, এতক্ষণ তো অনেকগুলো বিষয় নিয়ে আপনি বললেন যে কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়, নবজাতক শিশুর ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে। এবার আপনি বলুন যে এই যে সার্জারি প্রক্রিয়া বা প্রসেস, কারণ ছোটদের চিকিৎসা যেখানেই হয় সেখানে একটু স্পর্শকাতর বিষয়টা হয়, বেশি যত্নশীল হতে হয় স্বাভাবিকভাবেই। তো এই ক্ষেত্রে কি দলগতভাবে এটাকে করতে হয়, নাকি একজন সার্জন ইন্ডিভিজুয়ালি একা একা পুরো সার্জারিটা বা অপারেশন করতে পারেন? যে কোনো ব্রাঞ্চ, মেডিকেল সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ, যে কোনো সুপার স্পেশালিটি ব্রাঞ্চকে যদি আমি জাজ করি, টিম ওয়ার্ক যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো ব্রাঞ্চে হয়, সেটা আমি বলবো পেডিয়াট্রিক এবং নিউবর্ন সার্জারি। আচ্ছা।
তার কারণ হলো যে নিউবর্ন, বিশেষত নিউবর্ন সার্জারিতে শুধু সার্জারি করে সার্জন বেরিয়ে গেল, তাতে কিন্তু প্রগনোসিস ভালো না। সে পেরি অপারেটিভ মানে অপারেশনের আগের কেয়ারটা, অপারেশনের পরের কেয়ারটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইভেন আই উইল সে ইট ইজ মোর ইম্পর্টেন্ট। এবার আমাদের টিমে যদি আমি একটা বলি, আমাদের টিম দেখুন, বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে, গর্ভবতী মা যখন আল্ট্রাসাউন্ডের জন্য যাচ্ছেন, কিছু কিছু কন্ডিশন আছে সেই আল্ট্রাসাউন্ডই ধরা পড়ছে, এবং সেখান থেকে অবস্টেট্রিশিয়ান যিনি ডেলিভারি করবেন, যে স্যার যে ম্যাডাম ডেলিভারি করবেন, উনি কিন্তু পেশেন্টকে কাউন্সিলিং করছেন যে বাচ্চার এই সমস্যাটা ধরা পড়েছে, এবং ডেলিভারির পরে আপনাকে একজন পেডিয়াট্রিক বা নিউবর্ন সার্জনের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো হি অর শি বিকাম দ্য ফার্স্ট মেম্বার ইন আওয়ার টিম। এবার উনি আমার রেফার করলেন, আমাদের ম্যাক্সিমাম পেশেন্টই রেফার থাকে পেডিয়াট্রিশিয়ান, অবস্টেট্রিশিয়ান থেকে বা জেনারেল সার্জন থেকে। এবার উনি আমাদের রেফার করলেন, এজ এ সার্জন আমি দেখলাম, এজ এ সার্জন আমি অপারেশন প্ল্যান করলাম। নবজাতক শিশুদের পেরি অপারেটিভ কেয়ার, যে কিছু কিছু বাচ্চাদের ভেন্টিলেটর লাগছে, কিছু কিছু বাচ্চাদের স্পেশাল চ্যানেল করতে হয়, ভেন্টিলেশন লাগলে ভেন্টিলেশনের বিভিন্ন সেটিং আছে, বিভিন্ন সেট আপ আছে, সেগুলো সার্জনরা এজ এ সার্জন আমাদের অতটা আয়ত্তের মধ্যে নেই। তো তার জন্য আমাদের নিওনেটোলজিস্টদের ইনভলভ করতে হয়, পেডিয়াট্রিক ইন্টেন্সিভিস্টদের ইনভলভ করতে হয়, এবং একটা অপারেশন যখন হবে, একটা 50 বছরের বাচ্চার অ্যানেস্থেসিয়া করা আর একটা 5 মাসের বাচ্চার অ্যানেস্থেসিয়া করা সেম নয়। ঠিক। তো সেই ক্ষেত্রে আমাদের পেডিয়াট্রিক অ্যানেস্থেটিস্ট রাখতে হয় টিমে, যিনি যথেষ্ট ট্রেন্ড। এবং অপারেশনের পরেও সদ্যজাত শিশুদের, বিশেষত যাদের খাদ্যনালীর অপারেশন হয়েছে বা প্রিটার্ম বাচ্চা যারা সময়ের আগে জন্মেছে, তাদের ফিডিং কি করে শুরু করতে হয়, কতটা দিতে হবে, কতটা গ্যাপে দিতে হবে, কি টেকনিকে দিতে হবে, সেটা যদি নার্সদের ট্রেনিং প্রাপ্ত না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি। তো আমরা যখনই কোনো একটা পার্টিকুলার পেডিয়াট্রিক বা নিউবর্ন পেশেন্টকে অ্যাপ্রোচ করি, আমরা এনশিওর করি যে প্রত্যেকটা 1 2 3 4 5 মেম্বার্স অফ দিস ইউনিটস আর প্রেজেন্ট ইন দ্য ইউনিট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। কোনো একজনের ওয়ান ম্যান আর্মি করে ওটা করা যাবে না। ঠিক। আপনি বলছেন যে নারায়ণা, হাওড়ায় এই সমস্ত সুযোগ সুবিধা এরকম একটা দল বা টিম আছে। নারায়ণা সুপার স্পেশালিটি এবং মাল্টি স্পেশালিটি হাসপাতালে আমরা বিগত প্রায় 4.5 বছর ধরে আমি এখানে কাজ করছি, এবং সেখান থেকে আমাদের পেডিয়াট্রিক সার্জন আছেন, পেডিয়াট্রিক অ্যানেস্থেটিস্ট আছেন, জেনারেল পেডিয়াট্রিশিয়ান আছেন, পেডিয়াট্রিক ইন্টেন্সিভিস্ট আছেন যিনি পেডিয়াট্রিক আইসিইউ পিআইসিইউ দেখে থাকেন, আমাদের নিওনেটোলজিস্ট আছেন যিনি নিউবর্ন আইসিইউ এনআইসিইউটা দেখে থাকেন। তো আমাদের পুরো টিমই এখানে মজুদ, এবং তার জন্য আমরা গত বেশ 4-5 বছর ধরে বেশ ভালো আউটকাম, ভগবানের সহায়তা আমরা দিতে পেরেছি। সেটা প্রত্যেকটা যে কন্ডিশনগুলো ডিসকাস আমরা করছি, প্রত্যেকটা ট্রিটমেন্টই কিন্তু আমরা একাধিকবার এখানে করেছি এবং সাফল্যের সাথেই করেছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। নবজাতক শিশুর চিকিৎসা বা ছোটদের চিকিৎসা, শিশুদের চিকিৎসায় একটা গুরুত্ব বা একটা স্পর্শকাতরতা থাকে, সেজন্য একটা বিশেষজ্ঞ দল দরকার। সমষ্টিগতভাবে, দলগতভাবে চিকিৎসকরা তাদের যে কোনো সমস্যায় তারা কিন্তু সার্জারি বা অপারেশন করে থাকেন। আপনারা যদি আপনার সন্তানের এই ধরনের কোনো সমস্যা দেখতে পান, অবহেলা করবেন না, সময় নষ্ট করবেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ যদি আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার শিশু সুস্থ জীবনের পথে এগিয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করব। তার আগে বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা স্যারের সঙ্গে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্তানকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।